মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে দেখো বাড়িতে হোম ডেলিভারি করিয়ে নিয়েছি। কি বলো তো, ছোলে বাটুরে গরম গরম হোম ডেলিভারি করেও দিয়ে গেছে সুইগি থেকে। তো এটাই আমার আজকের ব্রেকফাস্ট। মা তো খাবে না, কারণ মায়ের তো আজকে উপবাস। তার কারণ হলো আজ তো বুদ্ধ পূর্ণিমা, আর তার মধ্যে বৃহস্পতিবার। অন্যান্য বারে পূর্ণিমা পড়লে আমরা জেনারেলি ভেজ খাই, কিন্তু বৃহস্পতিবারে পূর্ণিমা হওয়ার জন্য মায়ের তো পুরোপুরি ফাস্টিং আজকে। তো সেই জন্য মা তো আজকে ভাত খাবে না। মায়ের জন্য ভাবছি রুটি বানানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু হ্যাঁ, ওই রুটি বানানোর দৌড় আমার ওই আটা মেখে ওই গুলি করা পর্যন্ত। তারপরে সেই যে রুটি বেললে কি সুন্দর দেখি মায়ের ঘোরে, আমার না ঘোরে না। কেন যে ঘোরে না, অনেক চেষ্টা করেছি, তাতে করে রুটিটা তো গোল হয়ই না। আর না ঘোরার জন্য না অদ্ভুত মানচিত্রের মতো আকৃতি পেয়ে যায়। তো সেই ভয়ে আমি আর ওই বেলা ভাজা ওইসবের মধ্যে যাই না। তাও লুচি হলে ঠিক আছে, ছোট ছোট হয়, এপাশ ওপাশ করে কোনো রকমে একটা হয়ে যায়। কিন্তু রুটির তো প্রশ্নই আসছে না। রুটি করাটা না খুব একটা কঠিন ব্যাপার বলে আমার মনে হয়। তোমরা রুটি করতে পারো তাই না? আমি না পারি না। ওই জন্যই ওই আটাটা মেখে দেব, তখন মা দেখবে বেচারি আটাটা তো মেখে দিয়েছে, আমি একটু বেলে ভেজেই নিই। তো সেই জন্যই ব্রেকফাস্ট সেরে যথারীতি রান্নাঘরে এসে দেখছি সবজি তো প্রতিদিনের মতোই কেটে রেডি করে রাখা আছে। তো সেই জন্যই আমি আর সময় নষ্ট না করে শুরু করে দিলাম রান্নাবাড়ি। আর মা আজকেও স্নান সেরে পুজো করতে গেছে। আর আজকে তো একেই বৃহস্পতিবারের পুজো, তার মধ্যে পূর্ণিমা রয়েছে। এতে করে পুজো করতে মায়ের যতক্ষণ সময় লাগবে আশা করা যাচ্ছে ততক্ষণে আমার রান্নাবাড়ি হয়েই যাবে। তো যথারীতি ভাত তো করা হয়ে গেছে, ভাত উপর করেও দিয়েছি। তারপরে যেহেতু মা আজকে ভাত খাবে না, ভাতের টাচও খাবে না, তো সেই জন্যই ভাতটা উপর করে দিয়ে আমি আবার ভেজা নেতা দিয়ে গ্যাসটাকে ভালো করে ভাত যে দিকটাতে হয়েছিল মুছে দিলাম। মা আবার এইভাবেই ভাতের টাচ মুক্ত করে থাকে গ্যাসকে, তো তাই করেছি আমিও। তো যথারীতি ভাত তো করা কমপ্লিট। তারপরে এখন ডালটাও শুধু সম্বারা দেওয়ার অপেক্ষা করছে। আবার এদিকে আমি আলু সিদ্ধটাও মেখে নিচ্ছি, বেগুন ভাজাও হয়ে গেছে। আর কালকে করেছিলাম ঢ্যাঁড়স পোস্ত, আজকে হচ্ছে ঝিঙে পোস্ত। যা জব্বর গরম পড়েছে, তাতে করে একটু পোস্ত খেলে শরীরটা ঠান্ডা থাকবে। ভীষণ গরম, গাছের একটা পাতাও আজকে নড়ছে না। বাবারে বাবা, কী যে গরম পড়েছে আজকে। তো সেই জন্যই তাড়াতাড়ি রান্নাবাড়ি কমপ্লিট করে ঘরে গেলেই শান্তি। তো যথারীতি এদিকে ঝিঙে পোস্তটা হচ্ছে, আর আমি ভাতের হাঁড়ির ঢাকনা আর ভাতের হাঁড়ির কার্নিশটাও মুছে নিলাম এই ফাঁকে, নেতাটাকে ভিজিয়ে নিংড়ে নিয়ে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখছি ঝিঙে আর আলু সিদ্ধ হয়ে গেলেই তো কেল্লা ফতে। হ্যাঁ, অবশেষে এরা সিদ্ধ হয়েই গেছে। এইবার পোস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ঝিঙে পোস্ত। তারপরে ডালটা সম্বারা দিতে পারলেই কেল্লা ফতে। তো সেই মতোই এখন চিনি দিয়ে দেওয়ার পালা, আর একটু নাড়িয়ে নিই। হ্যাঁ, নিরামিষ সবজিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। হ্যাঁ, তোমরা এখন হয়তো বলবে যে আমি সব সবজিতেই কম বেশি মিষ্টি খাই। হ্যাঁ, আমরা সবজিতে মিষ্টি খাই। আমাদের মিষ্টি মিষ্টি সবজি খেতে বড্ড ভালো লাগে, কারণ আমার দিদুন ছিলেন খাস ঘটি আর আমার দাদু ছিলেন খাঁটি বাঙাল। তো সেই উপলক্ষে দেখতে গেলে আমার মা তো বাটি। আমার দাদু বাঙাল হলেও রান্নাঘরের দায়িত্বে তো দিদুনই থাকতেন। তো সেই জন্যই রান্নাবাড়িতে দিদুন পর্যাপ্ত পরিমাণে মিষ্টি দিতেন।
আর রান্না তো জেনারেলি মেয়েরা মায়ের থেকেই শেখে, তাই মাও রান্নায় মিষ্টি দেন। আর মা হলো ঘটি বাঙালের সন্তান হিসাবে বাটি, আর আমি তো চামচ। মা মিষ্টি দেয়, আমিও দেই। আর মিষ্টি মিষ্টি রান্না ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে একদম মিষ্টি ছাড়া রান্না যে বাড়িতে হয় আমার কান্না পেয়ে যায়, বিশ্বাস করো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বাড়ি কিন্তু কমপ্লিট। এইবার পালা হলো আটাটাকে মেখে নেওয়ার। তোমাদের তো বললামই আমার রুটি করার দৌড় এই আটা মাখা পর্যন্তই। তাই ভাবছি তাড়াতাড়ি মা পুজো সেরে আসার আগেই আটা মাখাটা কমপ্লিট করে ফেলতে হবে, নইলেই বলবে থাক না এই বেলাতে ওই ছাতু গুলিয়ে খেয়েই থাকবো, কোনো ব্যাপার না, আমার খিদে পায়নি, বুঝলি মনা, এই হলো ডায়লগ। তো সেই জন্যই তাড়াহুড়ো করে আমি আটাটা মেখে ফেলবো, তাহলে আর অজুহাত দিতে পারবে না খিদে না পাওয়ার। তো দেখো আটা মাখাটাও কমপ্লিট। এইবার ভাবছি কয়েকটা পাঁপড় ভেজে নিই। এই যে পাঁপড় ভাজার নিনজা টেকনিক, প্রথমে কড়াইটাকে গরম করে পাঁপড়গুলোকে শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে তুলে রাখতে হবে। তারপরে তেল দিয়ে ভাজলেই বড় বড় হয় পাঁপড়গুলো আকৃতিতে, সে যে কোনো পাঁপড়ের ক্ষেত্রেই প্রযোজ্য। পাঁপড় ভাজা তো কমপ্লিট করে মা তো রুটি ভাজার দায়িত্ব নিল, কারণ মায়ের পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে এসে লাঞ্চ করলাম। লাঞ্চ সেরে তারপরে একটু রেস্ট নিলাম। তারপরে বিকেলে ঘুরতে বেরিয়ে পড়লাম। এই যে চলে এসেছি বালুরঘাটের সৃজনী পার্কে। এই পার্কের নাম যদিও বনলতা পার্ক। এই পার্কে অনেক কয় বছর পর আসা হলো। পার্কের ওয়েদারটাও সেম টু সেম, প্রচুর গাছ আছে ঠিকই, একটুও হাওয়া নেই, একটা গাছের পাতাও নড়ছে না। আর এই গাছটাকে দারুণ লাগলো, কত পাখি এসে গাছটাতে বসছে। আর এই দেখো অগুন্তি মাছ আছে এই জলাশয়টাতে। এইখানে খাবার দেওয়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে মাছ এসে সে খাবার খাওয়ার জন্য কাড়াকাড়ি মারামারি জুড়ে দিচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। আর এই পার্কে একটা ছোট্ট ট্রেনও রয়েছে। ট্রেনটাকে আজ আর দেখতে পাচ্ছি না, তাই ভাবলাম লাইন ধরে একটু হেঁটে নিই। আর দেখো অনেক ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মার সঙ্গে এসেছে, বিভিন্ন রাইডে তারা চড়ছে। আর এই ফুলগুলোর নাম তো আমি জানি না, কিন্তু দেখতে বড্ড সুন্দর লাগছে। আর এখন তো প্রায় সন্ধে নামার মুখে, তাই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর এইখানে আছে একটা ফোয়ারা। আর ফেরার পথে দেখতে পেলাম এই দেখো মা সন্তোষী। এই মা সন্তোষীর কথা অনেক শুনেছি, আজ দেখা পেলাম। আর এই হলো সেই বুদ্ধ পূর্ণিমার চাঁদ। ওয়াও, কি দারুণ! বাড়ি ফেরার পথে ভাবলাম একটু তেলে ভাজা নিয়ে যাই, বাড়িতে গিয়ে আনন্দ করে খাওয়া যাবে। তাহলে আজকের মতো আজকের ব্লগটা এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।